আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 87, 88 এবং 89। তো ফৌজদারি কার্যবিধির ধারা 87, 88 এবং 89 আলোচনা করা হয়েছে প্রক্লেমেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট এই দুইটা বিষয় সম্পর্কে। প্রক্লেমেশন এবং অ্যাটাচমেন্ট এই দুইটা বিষয় কি নিয়ে আলোচনা করা হয়েছে? এই দুইটা বিষয় আলোচনা করা হয়েছে হুলিয়া জারি, হুলিয়া কিভাবে জারি করা হয় হুলিয়া বিষয়ে, এবং এর সাথে 88তে আলোচনা করা হয়েছে অ্যাটাচমেন্ট বা সম্পত্তি ক্রোপ আদেশের ব্যাপারগুলো নিয়ে। তো যখন কোনো একজন ব্যক্তিকে আদালতে উপস্থিত হওয়ার জন্য বলা হয় কিন্তু সে যদি উপস্থিত না হয় তখন তার পরবর্তীতে তার জন্য তার আদালত সারা জীবন অপেক্ষা করবে না। তো এর জন্য সিআরপিসির যে প্রসিডিং এর যে বিষয়টা সেটা হচ্ছে কি তাকে হুলিয়া জারির মাধ্যমে হচ্ছে আদালতে উপস্থিত হতে বলবে, অথবা তার সম্পত্তি সে যদি আদালতে উপস্থিত না হয় বা কোনো কারণে তখন সে তার এই প্রপার্টি যা আছে সেগুলো আদালত অ্যাটাচ করে নিতে পারে বা ক্রোক করে নিতে পারে। তো আমরা আর দেরি না করে মূল আলোচনা শুরু করি। তো মূল আলোচনার প্রথম আলোচ্য বিষয় হচ্ছে হুলিয়া জারি। হুলিয়ার সংজ্ঞাটা কি আমরা যদি দেখি যে হুলিয়া কাকে বলে। যখন আদালত কর্তৃক কোনো পলাতক বা আত্মগোপনকারী ব্যক্তিকে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য বলা হয়, যে পদ্ধতিতে বলা হয় তাকে বলে হচ্ছে কি হুলিয়া বা প্রক্লেমেশন। হুলিয়া জারির মাধ্যমে কোনো একজন আত্মগোপনকারী বা পলাতক ব্যক্তিকে হচ্ছে জানানো হয় যে সে যেন আদালতে উপস্থিত হয় একটা নির্দিষ্ট সময়ে বা একটা নির্দিষ্ট স্থানে সে যেন উপস্থিত হয়। তার উপস্থিতির পরবর্তীতে হচ্ছে পরবর্তী কার্যক্রম চালু হবে। ঠিক আছে, এর জন্য হচ্ছে হুলিয়া জারি করা হয়। এটা হচ্ছে হুলিয়ার সংজ্ঞা। আর 87 ধারা অনুযায়ী পলাতক ব্যক্তির জন্য হুলিয়া যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি যে আদালত কমপক্ষে 30 দিনের মধ্যে পলাতক ব্যক্তিকে হাজিরের জন্য নির্দেশ দিতে পারেন। হুলিয়া জারির মাধ্যমে 87 ধারা অনুযায়ী আদালত কমপক্ষে 30 দিন সময় প্রদানের করবে, যে কমপক্ষে 30 দিনের মধ্যে হচ্ছে যার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে তাকে আদালতে উপস্থিত হওয়ার জন্য বলবে। তো হুলিয়া জারিকারী আদালত কমপক্ষে 30 দিন সময় দিবে হচ্ছে কি হুলিয়া দারি ব্যক্তিকে সেই জন্য আদালতে উপস্থিত হয়ে পরবর্তী কার্যক্রমের জন্য। তারপর হচ্ছে হুলিয়া জারির পদ্ধতি যদি আমরা দেখি, এখানে 3টা পদ্ধতি আলোচনা করা হয়েছে যে কোন 3টা পদ্ধতির মাধ্যমে হচ্ছে কি হুলিয়া জারি করা যায়। সেগুলো কি কি? প্রথম হচ্ছে কি হুলিয়াধীন ব্যক্তি যে শহরে বা গ্রামে বাস করে সেই শহর বা গ্রামে সর্বজন বা প্রকাশ্য স্থানে পাঠ করতে হবে। এই যে হুলিয়াটা প্রক্লেমেশনটা যে যার এগেইনস্টে হচ্ছে হুলিয়া জারি করা হয়েছে, যাকে হচ্ছে আদালত উপস্থিত হওয়ার জন্য বলছে, তো ও সেই হুলিয়াটি হচ্ছে কোথায় পাঠ করবে? হুলিয়াধীন ব্যক্তি যে শহরে অথবা যে গ্রামে বাস করে সেই শহর অথবা গ্রামে একটা প্রকাশ্য অথবা সর্বজন স্বীকৃত প্রকাশ্য কোন একটা স্থানে হুলিয়া পাঠ করবে, যেন হচ্ছে ওই আত্মগোপনকারী বা হুলিয়াধীন ব্যক্তি আদালতে উপস্থিত হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি হুলিয়াধীন ব্যক্তি যেখানে বসবাস করে সেখানে লটকা জারি করবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে হুলিয়াধীন ব্যক্তি যে বাড়িতে বা যে জায়গায় বসবাস করে সেই বাড়িতে বা যে জায়গায় বসবাস করে সেখানে কি হুলিয়া হচ্ছে লটকা জারি করা যায় লিখিতভাবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আদালতের প্রকাশ্য স্থানে লটকা দেওয়ার মাধ্যমে। এই দুইটার পরে আদালতের প্রকাশ্য স্থান যেটা আছে, যেখানে সর্বজন স্বীকৃত আদালতের একটা প্রকাশ্য স্থান আছে, সেই প্রকাশ্য স্থানে হচ্ছে কি ওই ব্যক্তির নামে যে হুলিয়া জারি করা হয়েছে সেটা লটকা রাখা হবে। তো এখন বিষয় হচ্ছে কখন হুলিয়া জারি করবে। হুলিয়া জারিটা করবে কখন? যখন হচ্ছে কি ওয়ারেন্ট কার্যকর করা যায় না তখন হচ্ছে কি হুলিয়া জারি করা হয়। একজন ব্যক্তির বিরুদ্ধে হচ্ছে অ্যারেস্ট ওয়ারেন্ট দেওয়া হয়েছে, তো তাকে হচ্ছে পাওয়াই যাচ্ছে না, সে আত্মগোপন করে আছে, লুকায় আছে, তখন ওই পলাতক ব্যক্তি বা আত্মগোপনকারী ব্যক্তির এগেইনস্টে হচ্ছে কি ওয়ারেন্ট কার্যকর হয় না। তো যখন ওয়ারেন্ট কার্যকর হয় না তখনই সিআরপিসির ধারা 87 অনুযায়ী হচ্ছে কি হুলিয়া জারি বা প্রক্লেমেশন জারি করতে হয়। তো প্রক্লেমেশন বা হুলিয়া জারি সম্পর্কে এই হচ্ছে আলোচনা। এখন আমরা দেখব ধারা 88। ধারা 88 তে বলা আছে কি সম্পর্কে? অ্যাটাচমেন্ট বা ক্রোক সম্পর্কে। তো এখানে বলছে কি ধারা 88 তে পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক। এটা একটা থ্রেট যে পলাতক ব্যক্তি পলায় আছে, আদালতে উপস্থিত হচ্ছে না, আত্মগোপন করে আছে, তখন তার যে সম্পত্তি আছে সেটা কি ক্রোক করে নেয় আদালত, যেন সে সেই বয়ে আদালতে উপস্থিত হয়। তো এখানে বললো কি যে পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোকের মাধ্যমে হচ্ছে কি তাকে আদালতে আনার জন্য হচ্ছে বাধ্য করা যায়। এখানে হচ্ছে হুলিয়া জারিকারী আদালত পলাতক ব্যক্তির স্থাবর ও অস্থাবর উভয় ধরনের সম্পত্তি কি করতে পারে? ক্রোক করতে পারে। যে আদালত হুলিয়া জারি করছে সেই
হুলিয়া জারিকারী আদালত ওই পলাতক ব্যক্তির স্থাবর এবং অস্থাবর উভয় ধরনের সম্পত্তি কি করতে পারে, ন্যায় বিচারের উদ্দেশ্যে ক্রোক করতে পারে, যেন সে আদালতে উপস্থিত হয়। তারপর হচ্ছে ক্রোকের পদ্ধতি সমূহ যদি আমরা দেখি, কোন কোন পদ্ধতি ফলো করে জারিকারী আদালত, হুলিয়া জারিকারী আদালত হচ্ছে কি ক্রোক প্রদান করতে পারে, সে পদ্ধতিগুলো কি কি? ওই স্থাবর বা অস্থাবর সম্পত্তি দখল নিয়ে, অথবা রিসিভার নিয়োগ করে দিয়ে, একজন রিসিভার, থার্ড পার্টি রিসিভার নিয়োগ করে দিবে, সে হচ্ছে তার আন্ডারে প্রপার্টিটা রাখবে। তারপর হচ্ছে সম্পত্তি স্থানান্তর নিষিদ্ধ করার মাধ্যমে, এই সম্পত্তিটা কি কোথাও স্থানান্তর করা যাবে না, ফ্রিজ করে দিবে। এই তিন পদ্ধতিতে হচ্ছে কি হুলিয়া জারিকারী আদালত পলাতক বা হুলিয়াধীন ব্যক্তির প্রপার্টি ক্রোক করতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে কি জেলা কালেক্টরের মাধ্যমে ক্রোক করতে হবে। এই যে প্রপার্টিটা ক্রোক করবে সেটা কার মাধ্যমে করা হবে? জেলা কালেক্টরের মাধ্যমে। তো জেলা কালেক্টরের মাধ্যমে হচ্ছে কি দখল নিয়ে অথবা রিসিভার নিয়োগ দিয়ে অথবা সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর নিষেধাজ্ঞার মাধ্যমে সম্পত্তি ক্রোক করা যায় জেলা কালেক্টরের মাধ্যমে। এখন আরেকটা বিষয় হচ্ছে, ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে আপনি একটা সম্পত্তি ক্রোক করলে বা আদালত হচ্ছে একটা সম্পত্তি ক্রোক করলো, সে ক্রোককৃত সম্পত্তি হচ্ছে হুলিয়াধীন ব্যক্তি ছাড়া যদি অন্য কোনো তৃতীয় ব্যক্তির সম্পত্তিও হচ্ছে ক্রোক করে নেয়, তো যখন আদালত ক্রোক করে নিল প্রপার্টিটা, তো ওই দিন থেকে 6 মাসের মধ্যে যদি তৃতীয় কোনো ব্যক্তির স্বার্থ থাকে ওই প্রপার্টিতে, তো ওই স্বার্থসিদ্ধ ব্যক্তি, তৃতীয় ব্যক্তি আদালতে 6 মাসের মধ্যে হচ্ছে কি আপত্তি জানাবে যে হচ্ছে তার সম্পত্তি ওই হুলিয়াধীন ব্যক্তির সম্পত্তির সাথে কি ক্রোক করা হয়েছে। তো যেদিন ক্রোক করা হয়েছে সেদিন থেকে 6 মাসের মধ্যে ওই তৃতীয় ব্যক্তি যিনি আছেন, যার ওই ক্রোককৃত সম্পত্তিতে স্বার্থ আছে, তিনি হচ্ছে হুলিয়া মানে ক্রোক আদেশের বিরুদ্ধে হচ্ছে কি আপত্তি জানাবেন। আর তার আপত্তি যদি আদালত অগ্রাহ্য করে, তবে সে যেদিন থেকে অগ্রাহ্য করা হয়েছে সেদিন থেকে 1 বছরের মধ্যে সে মামলা দায়ের করবে, সম্পত্তি দখল পুনরুদ্ধারে মামলা দায়ের করবে যে তার প্রপার্টি হচ্ছে কি অবৈধভাবে ক্রোক করা হয়েছে। তারপর হচ্ছে কি ক্রোক আদেশের বিরুদ্ধে, এই যে ক্রোক আদেশটা প্রদান করা হলো 88 ধারা অনুযায়ী, সেই ক্রোক আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না। ক্রোক আদেশের বিরুদ্ধে সিআরপিসি সেকশন 435, 439 এবং 439 অনুযায়ী রিভিশন দায়ের করতে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, যে 88 ধারার অধীন যখন সম্পত্তি বা প্রপার্টি ক্রোক করা হয়, সেই প্রপার্টি ক্রোকের এগেইনস্টে হচ্ছে কি করা যায় না, আপিল দায়ের করা যায় না, দায়ের করা যায় রিভিশন। কত ধারা অনুযায়ী? 435, 439, 439 অনুযায়ী রিভিশন দায়ের করা যায়। আর ক্রোক সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে আদালত 6 মাস অপেক্ষা করবে। যে সম্পত্তিটা ক্রোক করা হলো সেই সম্পত্তিটা আদালত চাইলে সাথে সাথে বিক্রি করে দিতে পারবে না। সেই সম্পত্তিটা বিক্রির জন্য আদালত মিনিমাম 6 মাস ওয়েট করবে। 6 মাসের মধ্যে যদি হুলিয়াধীন ব্যক্তি আদালতে উপস্থিত হয় এবং কোনো প্রকারের আপত্তি জানায়, তবে আপত্তিটা নিষ্পত্তি হওয়া পর্যন্ত ওই প্রপার্টিটা ক্রোক করা যাবে না। তবে এই প্রভিশনটার ব্যতিক্রম হচ্ছে যদি প্রপার্টিটা হচ্ছে কোনো পচনশীল দ্রব্য হয়, কোনো একটা পচনশীল দ্রব্য হয়, তবে সেই ক্ষেত্রে হচ্ছে কি এই নিয়মটা অ্যাপ্লিকেবল হবে না, প্রপার্টিটা ক্রোক করে সেল করে দিতে পারে। তারপর হচ্ছে কি ধারা 89 ধারা 89 আলোচনা করা হয়েছে কি ক্রোকি সম্পত্তি পুনরুদ্ধারের বিষয়। একটা সম্পত্তি ক্রোক করে নেওয়া হলো, কোনোভাবে একটা সম্পত্তি ক্রোক করে নেওয়া হলো, তবে তখন মূল মালিক যে আছে, ওই ক্রোকি সম্পত্তির যে মূল মালিক অথবা হুলিয়াধীন ব্যক্তি, সে ওই মূল মালিক হচ্ছে 2 বছরের মধ্যে ওই ক্রোককৃত সম্পত্তি পুনরুদ্ধারের জন্য আবেদন দাখিল করবে, দরখাস্ত করবে। কত দিনের মধ্যে? 2 বছরের মধ্যে ক্রোককৃত সম্পত্তি হচ্ছে ফিরে পাওয়ার জন্য সে আবেদন বা দরখাস্ত করবে। আর এই আবেদন বা দরখাস্ত যদি অগ্রাহ্য হয়, তবে এগ্রিভ পার্টি হচ্ছে সিআরপিসির দ্বারা 405 অনুযায়ী সে আপিল দায়ের করতে পারে। ওই যে সম্পত্তি পুনরুদ্ধারের ক্রোকি সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন যদি অগ্রাহ্য করে ফেলে, আদালত রিজেক্ট করে দেয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে ওই এগ্রিভ পারসন সে হচ্ছে আপিল দায়ের করতে পারে সিআরপিসি সেকশন 405 অনুযায়ী। তো আজকের আলোচনা এতটুকুই। আজকে আমরা দেখলাম ধারা 88, ধারা 87, 88 এবং 89, যেখানে আলোচনা করা হয়েছে প্রক্লেমেশন এন্ড অ্যাটাচমেন্ট, এই দুইটা বিষয় সম্পর্কে। এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ আসে, আপনারা ভালো করে পড়বেন। আর যারা হচ্ছে লিখিত পরীক্ষার জন্য পড়বেন তারা ডিটেলে আরো বই থেকে BR1 থেকে পড়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।